সুপ্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে সহ পরপর 3টি ক্লাসে তোমাদের ছবি কবিতাটি পড়াচ্ছি। 1971 সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। ছবি কবিতায় কবি আবু হেনা মোস্তফা কামাল নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি হিসেবে কল্পনা করেছেন। কবি 30 লক্ষ শহীদের দীর্ঘ 9 মাসের শ্রমে ও আত্মদানে সৃজিত হওয়া দেশটিকে নিপুণ শব্দের ছবি এঁকে পাঠকের কাছে উপস্থাপন করেছেন। এ কারণেই ছবি কবিতার নামকরণ তাৎপর্যপূর্ণ ও সার্থক হয়েছে। কবি ছবি কবিতায় বিশ্ব পর্যটকদের সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলাদেশকে দেখতে আহ্বান জানান। তাই তো কবি বলেন, আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। শিক্ষার্থী, এই কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত নতুন স্বাধীন বাংলাদেশকে বিচিত্র রঙে আঁকা ছবি হিসেবে তুলে ধরা হয়েছে। কবি নিজ থেকে বলেন, আপনাদের খুলেই বলি, শহীদের রক্তস্নাত সুন্দর এই দেশ পরিদর্শনে আসার জন্য কবি বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন। কবি স্পষ্ট করে বলেছেন, এখানে চিত্তাকর্ষক পর্যটনস্থল না থাকলেও পুরো দেশটা শহীদের দীর্ঘ 9 মাসের শ্রমে সৃজিত হয়েছে। তাই পৃথিবীর উল্লেখযোগ্য পর্যটনস্থলের চেয়েও ছবির মতো এই দেশটি আকর্ষণীয়। অর্থাৎ কবি যে ছবি নামক এই বাংলাদেশকে দেখার জন্য বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন, তাই আপনাদের খুলে বলি কথাটি দ্বারা বোঝানো হয়েছে। কবি পর্যটন দপ্তরের অন্যতম প্রধান হিসেবে বিদেশিদের এ দেশ ভ্রমণ করার জন্য আমন্ত্রণ জানান। তিনি বোঝাতে চান যে বাঙালির প্রাণের আবেগ পুষ্পিত হবার বিষয়টি ছবি কবিতায় কালজয়ী ছবিরূপে চিত্রিত হয়েছে। কবি আবু হেনা মোস্তফা কামাল বলতে চান যে সম্পূর্ণ নতুন একটি ছবির মতো তাঁর নিজের দেশটি সাজানো হয়েছে। দেখো শিক্ষার্থী, পরাধীন হয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকতে সম্ভবও না। তাই মানুষ স্বাধীনভাবে বাঁচার জন্য সংগ্রাম করে, যুদ্ধ করে, আন্দোলন করে, অনেক জীবন বিসর্জন দিয়ে এবং রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়। শহীদের পুণ্য রক্তে স্নাত হয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। 7.5 কোটি বাঙালি তখন এই দেশে বসবাস করত। বাঙালির প্রাণের আবেগ আর শহীদের রক্ত ছিনিয়ে আনল স্বাধীনতার লাল সূর্য। স্বাধীন বাংলাদেশ যেন একটি মহৎ কবিতা, আর সেই কবিতার প্রতিটি বর্ণ যেন এই দেশের স্বাধীন নাগরিক। 30 লক্ষ শহীদের রক্তস্নাত সুন্দর এই দেশ ভ্রমণ করার জন্য বারবার কবি বিদেশিদের আমন্ত্রণ জানান। গদ্য ছন্দে রচিত এই কবিতাটি বাঙালির তাবৎ চেতনা লালন করে থাকে। কবির দৃষ্টিতে স্বাধীন বাংলা যেন সারা পৃথিবীরই বিস্ময়, কেননা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের হৃদয়স্পর্শী ইতিহাস আর অন্য কোনো দেশে নেই। আমাদের দেশের সোনালী স্বাধীনতার পেছনে রয়েছে এক রক্তক্ষয়ী ইতিহাস। বাংলাদেশের সংগ্রামী জনতা তাদের প্রাণের বিনিময়ে সেই স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতা আমাদের গৌরবের। তাই তো কবি তাঁর ছবি কবিতায় লিখেন, খাঁটি আর্যবংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনও অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য,
গাঢ় দেখেছেন? কবি এই কয়টি চরণে পুরো বাংলাদেশের রূপ চিত্রায়িত করেন। এই ছবি কবিতায় বাংলাদেশের স্বাধীন চিত্রের শিল্পীর ক্ষেত্রে খাঁটি আর্য বংশসম্ভূত বাঙালির কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর অর্থাৎ শহীদের কথা তুলে ধরা হয়েছে। তারা দীর্ঘ ৯ মাস দিনরাত যুদ্ধ করে নিজের রক্তের রং দিয়ে বাংলাদেশের চিত্র এঁকেছেন। ছবি কবিতায় আত্মত্যাগী শহীদের আত্মত্যাগের চেতনা সুস্পষ্টভাবে ধারণ করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে বাঙালির ত্যাগ ও স্বাধীন বাংলাদেশ যে আমাদের গৌরব ও বিশ্বের বিস্ময় তা তুলে ধরা হয়েছে। অপরদিকে স্বাধীনতা সংগ্রামে ৩০ লক্ষ শহীদের তেজোদ্দীপ্ত রক্তদানকে কবি রক্তের গাঢ়তায় ফুটিয়ে তুলেছেন। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের দিতে হয়েছে চরম মূল্য, দিতে হয়েছে ৩০ লক্ষ তাজা প্রাণ, রক্তবিন্দু বিসর্জন দিতে হয়েছে। সেই রক্তের রং কাঁচা, ইতিহাসে সেই রক্তের রং বিরল। তাই কবি তার কল্পনার ছবি অর্থাৎ বাংলাদেশ সৃষ্টিতে শহীদদের তাজা রক্তকে সব রং থেকে ঊর্ধ্বে তুলে রেখেছেন। আর রঙের গাঢ়তা বলতে কবি শহীদদের খুনের গাঢ়তাকেই বুঝিয়েছেন। কবি আবু হানা মুস্তফা কামালের ছবি কবিতায় রঙের ছড়াছড়ি আমরা দেখতে পাই। এই প্রসঙ্গে কবি লিখেন, ভ্যান গগ যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো, শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। শিক্ষার্থী, বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ, তিনি পোস্ট ইমপ্রেশনিস্ট বা উত্তর প্রতিচ্ছায়াবাদী শিল্পী হিসেবে সমধিক পরিচিত। আবেগের গাঢ়তা ও সততা, রূঢ় সৌন্দর্য ও গাঢ় রঙের ব্যবহারের কুশলতায় ২০ শতকের চিত্রশিল্পে ভ্যান গগ অনেক প্রভাব বিস্তার করে আছেন। ভ্যান গগের ছবি রঙের ব্যবহারের ক্ষেত্রে কবি বলেন, তিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি রং তুলে এনে তা ব্যবহার করতেন। অর্থাৎ ছবিতে ভ্যান গগের রঙের ব্যবহার এমনই নিখুঁত ও অকৃত্রিম। সততা, সৌন্দর্য ও গাঢ়তা তার রং ব্যবহারের কুশলতায় ২০ শতকের চিত্রশিল্পে অনেক খ্যাতি এনে দিয়েছে। তাঁর চিত্রশিল্পের অসাধারণত্বের জন্য তিনি বিশ্বব্যাপী পোস্ট ইমপ্রেশনিস্ট বা উত্তর প্রতিচ্ছায়াবাদী শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। অবশেষে ছবি কবিতায় আবু হানা মুস্তফা কামাল লিখেন, আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। শিক্ষার্থী, আমরা ছবি কবিতার একেবারে শেষের দিকে চলে এসেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী অসংখ্য শহীদদের করটি বা নরমুণ্ডের কথা এই কবিতায় চিত্রিত হয়েছে। ছবি কবিতায় ব্যবহৃত অসংখ্য নরমুণ্ডের ব্যবহার মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদানের সংগ্রামী চেতনাকে তুলে ধরা হয়েছে, যা এই ছবির মতো দেশের গৌরবের স্মারক। একটা গভীর সাজেশন আছে। এই চরণটিতে কবি একটি বিশেষ চিন্তার উন্মেষ ঘটানোর কথা বলেছেন। ছবি কবিতায় কবি ছবির কল্পনায় বাংলাদেশকে বুঝিয়েছেন। সমগ্র কবিতাটিতে কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও সংগ্রামী চেতনাকে তুলে ধরেছেন। কবি তাঁর চিন্তা অর্থাৎ কল্পনায় ছবির প্রতীক রূপে বাঙালির সংগ্রামী ইতিহাসকে সবার মাঝে প্রকাশ করতে চেয়েছেন। বাংলাদেশ নামক
ছবির ব্যাখ্যায় নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার করা হয়েছে। তার যে একটা গভীর চেতনা, তা হলো একটা সাজেশন। প্রিয় শিক্ষার্থী, আঁকা ছবিতে শিল্পীর সঞ্চারিত থিম বলা হয়েছে। আর শিল্পীর দৃষ্টিতে ছবিতে সঞ্চারিত বিশেষ কোনো চিন্তা বা বাণীকে থিম বলা হয়ে থাকে। সাধারণত সেই থিম বা বিষয় একটি জীবন দর্শন, সমাজ বা মানবীয় প্রকৃতিকে অবলম্বন করে প্রকাশ পেয়ে থাকে। থিম বা বিষয়ের আলোকে একটি বিশেষ বা বিশ্বজনীন মূল্য সমাজে ফুটে ওঠে। আর ছবি কবিতায় সেই বাংলাদেশের ছবি বা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। প্রিয় শিক্ষার্থী, ছবি কবিতার উপর আমার পরপর 3টি ক্লাসে আলোচনা এতটুকুই। কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার জন্য তোমরা আমার 3টি ক্লাস অবশ্যই অনুধাবন করবে। এরপরও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।